আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে 7ই ফেব্রুয়ারি হিয়ারিং এর শেষ দিন, সময়সীমা বাড়াতে পারে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে কি ডেডলাইন বাড়বে, পিছবে কি ভোটার তালিকা প্রকাশ? আরো ডিটেইল আপডেট জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে আরো পিছিয়ে যাচ্ছে এর যে এফআইআর প্রক্রিয়া, তেমনটাই সম্ভাবনা হিসাবে উঠে আসছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে নির্দেশ গতকালে তার অর্ডার কপি আপলোড হয়েছে এবং সেই অর্ডার কপি আপলোড নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং সেখানেই মনে করা হচ্ছে 7ই ফেব্রুয়ারি যেটা শেষ সময়সীমা ছিল শুনানি শেষ করার, সেই সময়সীমা এই পিছিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, চূড়ান্ত যে তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল 14ই ফেব্রুয়ারি, সেই সময়সীমাও পিছিয়ে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। এবং কমিশন সূত্রে খবর, আগামীকাল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় নির্বাচন কমিশনের তরফে গাইডলাইন জারি করা হবে। সেই গাইডলাইনে স্পষ্ট করে দেওয়া হবে কমিশনের তরফে। কিন্তু একটা বিষয় স্পষ্ট করা হচ্ছে কমিশনের তরফে, যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পরে শুনানির যে সময়সীমা, যেটা 7ই ফেব্রুয়ারি শেষ ছিল, সেটা পিছিয়ে যেতে চলেছে। পাশাপাশি চূড়ান্ত যে তালিকা প্রকাশের সময়সীমা ছিল 14ই ফেব্রুয়ারি, সেই সময়সীমাও পিছিয়ে যেতে পারে, তেমনটাই সম্ভাবনা হিসাবে উঠে আসছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই নিয়ে বিবৃতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে এখনো বলা হয়নি, কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে সুপ্রিম কোর্টের অর্ডার কপি আপলোড হওয়ার পর গোটা বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। যেহেতু লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশের পর 10 দিন সময় দেওয়া হবে অভিযোগ জানানোর জন্য, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা 3 দিনের মধ্যে বিভিন্ন জায়গায় তা প্রকাশ করতে হবে। সেই কারণেই কমিশন মনে করছে এই সময়সীমা পিছিয়ে যেতে পারে। আগামীকালই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই সংক্রান্ত গাইডলাইন জারি করা হবে। সেক্ষেত্রে এ রাজ্যের এসআইআর প্রক্রিয়া অন্তত পিছিয়ে যেতে চলেছে, তেমনটাই মনে করছে কমিশন। বেশ, নজর এবার হারোয়ার দিকে, কারণ জীবিত ভোটার কিন্তু খসড়ায় সে মৃত। হ্যাঁ, অভিযোগ এমনটাই। নিজেদের জীবিত প্রমাণে ফর্ম 6 জমার, জীবিত হয়েও খসড়ায় নামের পাশে মৃত লেখা। আরো বিস্তারিত অনুপম জানাবে। অনুপম, হয়রানির অভিযোগ হারোয়ার 2 নম্বর আদিবাসীদের এই এলাকায়, কিন্তু সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া গেল? হয়নি এই সৌজিৎ সরকার এবং যে পূজা সরকারের যে সমস্যা, সে সমস্যা কিন্তু এখনো সমাধান হয়নি। তার কারণ এরা এসআইআর এর ফর্ম সঠিকভাবে পূরণ করেছিল এবং 2002 সালে তাদের বাবা মায়ের যেসব ভোটার তালিকার লিস্ট জমা দিয়েছিল, কিন্তু তারপরেও যখন বাদের তালিকা আসে তখন দেখা যায় যে তাদের নাম চলে এসেছে এবং তাদের নামের পাশে মৃত বলে লেখা রয়েছে। এরপরেই কিন্তু এই যে এরা এবং এদের পরিবার কিন্তু রীতিমতো চিন্তিত হয়ে পড়েন এবং স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে যে বিডিও অফিস, হারোয়া বিডিও অফিস, সেখানে গিয়ে যোগাযোগ করে ব্লক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে এবং ব্লক আধিকারিক বলে এই 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিতে। সেই কথা অনুযায়ী সব রকম ডকুমেন্টস দিয়ে 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই সমস্যার কিন্তু এখনো কোনো রকম সমাধান হয়নি, বা সেই সমাধানের কোনো রকম যে আশ্বাস, সেই আশ্বাসটুকু পর্যন্ত কিন্তু মেলেনি। এই যে এদের যে পরিবার বা সুরজিৎ সর্দার বা পূজা সর্দার, তাদের যেটা মূলত অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে বিজেপির পক্ষ থেকে ইলেকশন কমিশনকে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, এবং এই নিয়ে কিন্তু এলাকার যে তৃণমূলের যে মেম্বার, সেও কিন্তু সুর চড়িয়েছে। তারও কিন্তু একই রকম দাবি যে ইলেকশন কমিশনকে দিয়ে বিজেপি ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে। বেশ, যখন এসআইআর কাগজ জমাপত্র দেওয়া হয় তখন আমি আমার নথিপত্র সবকিছু জমা দিয়েছিলাম। তার কিছুদিন পরে বিএলএ জানায় যে আমার কাগজপত্র বাদ গেছে, তোমার যারা ডকুমেন্টস আছে এগুলো আমার কাছে নতুন করে আবার জমা দিতে হবে, আর বিডিও অফিসে লিখিতভাবে একটা কাগজ জমা দিতে হবে। বলেছে যে আমি পুরো ভোটার লিস্ট থেকে মৃত বলে ঘোষণা হয়ে গেছে। দেখতে তো পাচ্ছে না আমি যে জলজন্ত মানুষ দাঁড়িয়ে আছি, অথচ আমাকে জীবিত মৃত বলে ঘোষণা করে দিয়েছে। আমি চাইছি এর জন্য সুবিচার হয়। একটা 2জন ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু আপাতত সেই সব ব্যক্তি কিন্তু বেঁচে আছে। আমরা চাইছি যে এই যে বিজেপি সরকার এই যে এসআইআর নিয়ে এত চক্রান্ত, আমরা কিন্তু প্রতিবাদ করবো এর জন্য। ওনারা যে ফাঁদ পেতেছে, সেই ফাঁদে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব বা কর্মীরা কেউ পড়বে না। ওই ফাঁদে ওরা যে ফাঁদ পেতেছে, সেই ফাঁদে কিন্তু ওরাই পড়বে। সুপ্রিম নির্দেশে শুনানিতে বিএলএ, হ্যাঁ আজ থেকেই এসআইআর শুনানিতে বিএলএ 2রা ভোটার চাইলে শুনানিতে থাকতে পারবেন। বিএলএ
তৃণমূলের এসআইআর মামলায় কি নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে, আরো বিস্তারিত জানাতে পারবে আজ মেদিনীপুর ধূপগুড়িতে শুনানিতে ঠিক কি হলো, আরো বিস্তারিত জানবো। শোভন রয়েছে আমার সঙ্গে। শোভন, সোনিয়া, দেখো, সুপ্রিম নির্দেশ যেটা তুমি বললে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ভোটাররা যাদের হিয়ারিং এ ডাক পড়েছে, অর্থাৎ যারা হিয়ারিং এ শুনানির জন্য যাবেন, তারা যদি চায় সহায়ক হিসেবে কিন্তু বিএলএ 2দেরকে নিয়ে কিন্তু তারা প্রবেশ করাতে পারবেন। এতদিন পর্যন্ত কিন্তু শুনানি কেন্দ্রে কোনো বিএলএ 2দেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, এবং এতদিন বাদে কিন্তু এই সুযোগ পেল বিএলএ 2রা, অর্থাৎ যারা ভোটার, যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে শুনানি কেন্দ্রে, তাদের যাতে হয়রানিতে না পড়তে হয় আর তাদের যাতে সব রকম ভাবে সহায়তা করা যায়, সেই কারণে কিন্তু সহায়ক হিসেবে তারা ভোটারদের সঙ্গে কিন্তু শুনানি কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে পারবেন। আজ মেদিনীপুরে সেরকমই চিত্র দেখা গেল যে শুনানি কেন্দ্রে যে সব বিএলএ 2রা রয়েছে এবং সেই সব বিএলএ 2রা কিন্তু ভোটারদের সঙ্গে ভিতরে যাচ্ছেন এবং তাদের বিভিন্নভাবে সহায়তা করছেন এই শুনানি কেন্দ্রে, তাদের যেসব ডকুমেন্টগুলো আছে, যেসব তথ্য আছে, সে সমস্ত কিছু দেওয়ার ক্ষেত্রে। এবং এজন্যই কিন্তু মেদিনীপুরে যিনি বিধায়ক রয়েছেন তৃণমূলের, তিনি কিন্তু সাধুবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশকে, পাশাপাশি সাধুবাদ জানিয়েছেন যে কারণে এই নির্দেশ দিতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে এই কারণে বাধ্য হয়েছিল যে তৃণমূলের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব যারা প্রথম থেকে দাবি করেছিলেন যে বিএলএ 2দেরকে সহায়ক হিসেবে শুনানি কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে, সেই দাবি কিন্তু এতদিন বাদে সুপ্রিম কোর্ট মান্যতা দিল। এবং সেই আদেশ দেওয়ার পরেই কিন্তু একদিকে যেমন ভোটাররা তারা যেমন সব রকম ভাবে সুবিধে পাচ্ছেন সহায়কদের প্রবেশে, সেরকম কিন্তু সহায়করাও খুশি তাদেরকে এই সহায়ক হিসেবে তাদেরকে এই শুনানি কেন্দ্রে প্রবেশ করতে দেওয়ার জন্য। সোনিয়া, বেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা হিয়ারিং এর প্রথম দিন বলেছিলেন, সুপ্রিম কোর্ট কালকে সেই রায় দিয়ে ইসিআই যে বিজেপির তোতা পাখি হিসাবে বাংলার মানুষকে হেনস্থা করার যে চক্রান্ত করছিল, তার গালে একটি থাপ্পড় সুপ্রিম কোর্ট জোরে মেরেছে। আজকে বিএলএ 2রা আজকে দেখতে পাচ্ছেন এসএইচজি বিল্ডিং এর সামনে আমরা বসে আছি, সকাল থেকে প্রথমে ঢুকতে দিচ্ছিল না, আমাদের কাউন্সিলর মোজাম্মেল হোসেন প্রতিবাদ করেছে, বিএলএ 2রা আজকে সবাই ঢুকছে। ফর্ম 7-এ ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, তমলুকে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেতাকে। জীবিত ভোটারদের নাম বাদে ফর্ম 7 জমার অভিযোগ, কিন্তু কি ভুল তথ্য দেওয়া হচ্ছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, ইতিমধ্যেই তমলুকে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেতাকে, কি অভিযোগ আসলে তার বিরুদ্ধে? ফর্ম 7 নিয়ে কি ভুল তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে? দেখো সোনিয়া, মারাত্মক অভিযোগ এবং গুরুতর অভিযোগ। যখন কিনা এসআইআর নিয়ে রীতিমতো বলা যায় নাস্তানাবুদ হচ্ছেন মানুষজন, তখন এই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছেন তিনি ফর্ম 7 সেই ফর্মটি ব্যবহার করে তিনি একেবারে বলা যায় ভুয়ো তথ্য জমা করেছেন বহু মানুষের নামে। সেখানে বিএলও একজন তার পরিবারের বিষয়টিকেও মিথ্যে তুলে ধরেছেন বলে অভিযোগ করে তিনি কিন্তু প্রমাণও দিয়েছেন যে তিনি ভুয়ো তথ্য দিয়েছেন। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং কোর্টে তোলা হলে তাকে 7 দিনের পুলিশ যে হেফাজত, সেটাও হয়েছে। ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা চলছে তৃণমূল বিজেপি, কিন্তু ঘটনা যা তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তমলুকে। কারণ এ ধরনের সরকারি কাজ এবং ভোটার তালিকা সংশোধনের কাজ, সেই কাজে যখন কিনা রীতিমতো বিড়ম্বনার মুখে পড়ছেন মানুষজন, তখন তিনি ইচ্ছাকৃতভাবে এইসব করেছেন এবং ভুয়ো তথ্য দিয়েছেন, এমন মারাত্মক অভিযোগ কিন্তু সামনে আসছে। সোনিয়া, বেশ। বিজেপির এক পঞ্চায়েত সদস্য স্বামী এখানকার বিজেপির নেতৃত্ব দেন অমিত মণ্ডল, তিনি 243 নম্বর পার্টের বহু মানুষের নামে তিনি মৃত দেখিয়ে, তারা এখানে থাকেন না দেখিয়ে তিনি 7 নম্বর ফর্ম ফিল আপ করে অবজেকশন দিয়েছেন। ইতিমধ্যেই সে ধরা পড়েছে, আমরা ধন্যবাদ জানাবো প্রশাসনকে। কিন্তু একবার সাধারণ মানুষের কাছে আমরা ভেবে দেখার অনুরোধ করব, আপনার প্রতিবেশী, আপনার এই এলাকার বাসিন্দা হয়েও কিভাবে বিজেপির বড় বড় নেতাদের দ্বারা ষড়যন্ত্রের অংশ হয়ে তারা সাধারণ মানুষের বৈধ নাগরিকত্ব কাটতে চাইছে, তার নমুনা একবার দেখবেন। আমরা বলছি এদের ধরে বেঁধে রাখুন গাছে এবং এদের বিরুদ্ধে সবাই সর্বস্তরের মানুষ এক হন। নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন? ফর্ম 7 তো অবজেকশন দেওয়ার জন্য, ওনার মনে হয়েছে কেউ নামের গণ্ডগোল আছে, সেই জন্য উনি অবজেকশন দিয়েছেন। কী কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা পুলিশই বলতে পারবেন, এবং আমরা আমাদের অ্যাডভোকেট যারা আছেন ওনারা দেখছেন কী কারণে ওনাকে কী ধারা দিয়েছেন সেটা আমরা দেখছি।
কিন্তু ওনারা পিপুল অ্যাক্টকে পুরো ভায়োলেশন করছেন। পুরো রাজনৈতিক শিকার নির্বাচন দপ্তরকে বুড়ো আঙুল দেখাচ্ছেন।